এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই বলতে ইচ্ছা হচ্ছে, আর কবে আর কবে সত্যি নির্যাতিতা বিচার পাবে? আমরা তো অনেক কিছু দেখছি ইতিমধ্যে, ডাক্তারদের প্রোটেকশন নিয়ে এত কিছু, নিরাপত্তা নিয়ে ও সব কিছু, সমস্ত কিছু কথা হচ্ছে। বলছি, সুপ্রিম কোর্টে কালকে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম যে মামলা কখন উঠবে, মামলা কখন উঠবে। আমরা আপনারা লক্ষ্য করে থাকবেন, আমরা সবাই, শুধু আমরা কেন বলবো, দেশবাসী অপেক্ষা করছিল। সেই মামলা মাত্র 1 ঘন্টা শোনা হলো, 1 ঘন্টা, যার জন্য সময় মাত্র এই অভয়াকাণ্ডে 1 ঘন্টা। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে ইতিমধ্যেই ভাঙা চশমা নিয়ে। চশমাটা কি পরে ঘুমিয়েছিলেন? প্রধান বিচারপতি ইতিমধ্যেই প্রশ্ন করেছেন। আবার দেখা গেছে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি বলেছেন হয়তো ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে পড়ে চশমা পরেই ঘুমিয়ে গিয়েছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে ফিরোজ জি যে উদ্ধার, যে সিজার লিস্ট উদ্ধার হয়েছে, তাতে লেখা আছে চশমাটা ভাঙা অবস্থায় কার্পেটে পড়েছিল। অনেকগুলো ঘটনা এই মুহূর্তে কিন্তু আমাদের মনেও নাড়া দিচ্ছে। আমার সঙ্গে রয়েছেন স্যার, কথা বলবো। স্যার, ইনভেস্টিগেশনের পার্ট আপনারা বলতে পারবেন। বলছি, চশমা নিয়ে একটা প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে চশমাটা কি ভাঙা ছিল, প্লাস দাঁতে বেস, মানে দাঁতে ব্রেস পড়া ছিল বলেই হয়তো ক্ষতিগ্রস্ত আরো বেশি করে আক্রান্ত হয়েছে বলছে অভিযোগ, মানে নির্যাতিতার কথা। দেখুন, চশমা যদি পরে থাকে তাহলে আঘাতের রকম, আর চশমা যদি পরে না থাকে তাহলে আঘাতের রকমের ফারাক হবে। বা দাঁতে যে ব্রেস যদি পড়ে থাকেন তাহলে সেখানে আঘাত করলে যে ফল হবে, না পড়ে থাকলে অন্যরকম ফল হবে। দুটোই পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে, বা ডাক্তারবাবুরা যখন পোস্টমর্টম করেছেন তখন বুঝতে পারার কথা। স্যার, একটা জিনিস আমি বলছি, কাল কিন্তু সুপ্রিম কোর্টের সব থেকে মানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে এসেছে, সেটা হচ্ছে এ, একজনের কাজ এটা হতে পারে না, এটা অনেকজন যুক্ত, এরকমই জানা গেছে। নির্যাতিতার আইনজীবীরা অভিযোগ করেছে। দেখুন, ডেড বডিটা যেভাবে ছিল এবং পোস্টমর্টম রিপোর্টে বা ইনকোয়েস্টে যতটুকু জানা গিয়েছে, তো সেটা মন্তব্য করা হচ্ছে যে তাকে নাক মুখ বন্ধ করে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে, গলা টিপে মারা হয়েছে, আবার তাকে রেপও করা হয়েছে। তো এখন একজন লোকের পক্ষে, কারণ মহিলা যদি মৃত না থাকে, তিনি তো বাঁচার জন্য চেষ্টা করেছেন, নাহলে তার শরীরে অত আঘাত থাকতো না। তো তিনি যখন বাঁচার জন্য চেষ্টা করছেন, তো তখন তার গলা টিপতে গেলে তো তিনি সেটা ছাড়াতে চাইবেন বা তাকেও আঘাত করবেন। বা তার যখন নাক মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তিনি তো সেটা অন্তত ছাড়াতে চাইবেন যদি তাকে পাল্টা আঘাত না করেন। তো একজন লোকের পক্ষে সেই জন্য যেটা বলা হচ্ছে সেটা করা খুব সম্ভব নয়। দেখুন, ওই হাসপাতালেরই একজন ডেপুটি সুপার লিখিতভাবে সেখানে যে দুর্নীতিগুলো চলে সেগুলোর ব্যাপারে স্বাস্থ্য ভবনে জানিয়েছিলেন, ভিজিলেন্স কমিশনে জানিয়েছিলেন, অ্যান্টি করাপশনে জানিয়েছিলেন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও একটা কপি দিয়ে এসেছিলেন। তো এইগুলো যদি তদন্ত হতো তাহলে হতো এই মহিলা চিকিৎসককে ধর্ষিত এবং খুন হতে হতো না। যেহেতু তদন্ত হয়নি, অপরাধগুলো মাফিয়ারা, মেডিকেল মাফিয়া, তারা চালিয়ে যাচ্ছিলেন এবং এই মহিলা চিকিৎসক তাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন না, তিনি তাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন না বলে তারা তাকে সন্দেহ করছিলেন বা তার থেকে ভয় পাচ্ছিলেন। বা এরকমও হতে পারে যে এই মহিলা কিছু ভিডিও তুলেছিলেন যেগুলো তাদের পক্ষে বিপজ্জনক হতে পারতো। মানে একটা যেটা, হ্যাঁ, তো এইটা যে পাওয়া গিয়েছে, এটা আর একটা ব্যাপারও যে বিভিন্ন গণমাধ্যমে আসছেন, সেটা হচ্ছে এই যে মহিলা মারা যাওয়ার পর এনআরএস থেকে একজন ডাটা এন্ট্রি অপারেটরকে নিয়ে গিয়ে মেয়েটির ফোন নিয়ে
সেখান থেকে কিছু ডিলিট করা হয়, যেটা আবার এফএসএল এ পাঠিয়ে কিছু উদ্ধার করা হয়েছে। এখন সত্যি সেটা কি ডিলিট করা হয়েছিল, উদ্ধার করা হয়েছে, সেটা জানা গেলে অনেকটা ব্যাপার বোঝা যেত। এমন যদি হয় যে এই মেডিকেল মাফিয়াদের কিছু অপরাধ সে ভিডিও করে ফেলেছিল, তাহলে তো তাকে হত্যা করার যথেষ্ট কারণ আছে, এবং সেক্ষেত্রে হত্যা একজনে না হয়ে একাধিক জনে হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখুন, যারা তাকে হত্যা করেছেন তাদের সকলেই তাকে রেপ করেছেন এরকম নাই হতে পারে, কিংবা যিনি রেপ করেছেন তিনি তাকে হত্যা করেছেন এটাও না হতে পারে। এমনও হতে পারে যে তাকে অন্য কোনো জায়গায় হত্যা করে এখানে নিয়ে এসে সাজিয়ে রাখা হয়েছে। মৃতদেহটা যেরকম ভাবে আমি তো ছবিতে দেখেছি, ওখানে গিয়ে দেখিনি, দেখলে আরো খানিকটা বোঝা যেত। যেভাবে আছে, কাউকে খুন করার পর সেরকম থাকার কথা নয়। মানে যার উপর শুয়ে আছেন সে চাদরটা কিছু এলোমেলো নাই, ঠিক আছে। জুতো জুতো হ্যাঁ, জুতো দুটো আহ, পাশাপাশি করে রাখা আছে। হ্যাঁ, তো সেইগুলো, ওখানে একটা লোককে মারতে গেলে সে তো বাঁচতে চেষ্টা করবে, তো তাতে যে ধস্তাধস্তি হবে, তাতে তো এগুলো এরকম থাকার কথা নয়। একটা জিনিস আমাকে বলুন তো, দীর্ঘদিন আপনারা ইনভেস্টিগেশন করেছেন, এই এত স্লথ গতি সবাই বলছেন, সত্যি আপনাদের এত সময় লাগে? আমি জিজ্ঞাসা করছি কারণ কেন, ধৈর্য মানুষ বাঁধ ভেঙে যাচ্ছে। কাল সুপ্রিম কোর্টে আপনি নিশ্চয়ই দেখেছেন যে 1 ঘন্টা মাত্র সময়। দেখুন, কোন তদন্তে, দেখুন আমার এই তদন্তে লালবাজার বলে গল্পের বই আছে, 3টে খণ্ড ইতিমধ্যে বেরিয়েছে, আর একটা খণ্ড এবার বেরোচ্ছে। সেখানে আমি লিখেছি যে সব তদন্তে সমান সময় লাগে না। কোনো একটা তদন্ত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার কোনো একটা তদন্ত অনেক দিন ধরে করতে হয়, কারণ একটা স্টেজের পর স্টেজ, স্টেজের পর স্টেজ ধরে এগোতে হয়। তো এখানে যে কেসের কথা বলছেন, সেই কেসটা দেখুন, ধর্ষণ এবং খুন, এ ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু কেউ তাকে খুন করতে দেখেছেন বা কেউ তাকে ধর্ষণ করতে দেখেছেন এরকম কোনো সাক্ষী তো এখন পর্যন্ত সামনে আসেনি। তো তাহলে তদন্তটা কিসের উপর নির্ভর করবে? এই যে মহিলার শরীর, সেখানে তার ঠোঁট বলুন, তার স্তন বলুন, তার যৌনাঙ্গ বলুন, সেখানে যেসব আঘাত আছে, আর বিশেষ করে যখন রেপের ঘটনা, তার যৌনাঙ্গে যে ভ্যাজাইনাল সোয়াব বলে আমাদের তদন্তের ভাষায়, সেখান থেকে সে সোয়াবটা কালেক্ট করে পরীক্ষা করা, সেইগুলো যদি খুব সঠিকভাবে হতো তাহলে কিন্তু তদন্ত হয়তো এতটা দেরি লাগলো না। কেন আমি বলছি দেখুন, তারপরে যে ভিকটিমের যে পিউবিক রিজিয়ন, সেটা আমাদের তদন্তে বলা আছে এইসব রেপ কেসে, যে ওটা চিরুনি দিয়ে আঁচড়ে দেখা যে ওখানে অপরাধের কোনো চুল ওখানে আছে কি। যদি পাওয়া যায়, সে চুলও কিন্তু অপরাধীর ব্লাড গ্রুপ এবং ডিএনএ প্রোফাইলিং করতে সাহায্য করে। কিংবা ধরুন যে মহিলা যদি হাত দিয়ে কাউকে ধরে থাকেন, কারো চুল ধরে থাকেন বা কাউকে আঁচড়ে থাকেন, তো সেখানে যে দেখুন, সঞ্জয়কে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করার পর তাকে শারীরিক পরীক্ষা কতটুকু করা হয়েছে আমরা জানি না। এবং এইসব কেসে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে তার যৌনাঙ্গ এবং ওইসব এলাকা পরীক্ষা করা। যেমন ভিকটিমের পিউবিক রিজিয়নে অভিযুক্তের হেয়ার থাকতে পারে, তেমনি অভিযুক্তের যৌনাঙ্গের কাছাকাছি জায়গায় ভিকটিমের হেয়ার থাকতে পারে। যেহেতু তার ভিকটিমের যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছিল, অভিযুক্তের যৌনাঙ্গের রক্ত থাকতে পারে, তার জাঙ্গিয়ায় রক্ত থাকতে পারে, তার পরনের কাপড়ে রক্ত থাকতে পারে। যে
এক একটা দাগের কথা সে ওয়াশ করে ফেলেছে, আমরা গণমাধ্যমে দেখেছি, কিন্তু সেইগুলো তারপরেও পরীক্ষা করে সেখানে কিছু পাওয়া গিয়েছে কিনা আমরা জানি না, বা তার শারীরিক পরীক্ষা করে সেখানে কোনো রক্ত বা অন্য কোনো বডি ফ্লুইড পাওয়া গিয়েছে কিনা এটা আমরা জানি না। একটা একটা অন ডিউটি ডাক্তার, তার ধর্ষণ হলো, তারপর তাকে খুন করে ফেলা হলো। আজ পর্যন্ত বলছি সদিচ্ছা অভাব কেন দেখা যাচ্ছে? আপনি পুলিশ প্রশাসন বলুন, আপনি আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, স্বাস্থ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন বলুন, আমি বলছি এত ঢিলেমি কেন? সুপ্রিম কোর্টেও তারিখ পে তারিখ হচ্ছে, আপনার একটা সিনেমা দেখে থাকবেন। কেন বলুন তো? আমাদের বলতে মানে আমরা সুপ্রিম কোর্ট নিয়ে প্রশ্ন তুলতে পারি না? আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। যে ডেপুটি সুপার লিখিত অভিযোগ, যেটা মানে আপনি মুখে বলছেন তা নয়, সেটা তো স্বাস্থ্য ভবনে দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ভিজিলেন্স কমিশনে দিয়েছিলেন, ভিজিলেন্স কমিশন পার ডিপার্টমেন্টের পার মন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি পুলিশের অ্যান্টি করাপশনে দিয়েছিলেন, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বাড়িতে গিয়েও একটা কপি দিয়ে এসেছিলেন। তো তাহলে তারপরেও এগুলো তদন্ত করে ওই মেডিকেল মাফিয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? আপনি এই কথা বলছেন, এত কিছুর পরে মমতা ব্যানার্জি সৎ কি করে বলেন বলুন তো নিজেকে? মমতা ব্যানার্জি নিজেকে সৎ এখন আর বলেন কি? তার লোকেরাও বলেন। কারো পয়সায় খান না তো উনি, টাকাতে, কোটি টাকাতে খান। তো 1 পয়সা 2 পয়সায় তো উনি খান না সত্যি চা। তো উনি ঠিকই বলেন। তো দেখুন, যে কারণে তদন্তটা হয়নি সেই কারণে মহিলাকে মার্ডার করা হয়েছিল, সেই কারণেই মার্ডারটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়েছিল, এবং এই চালানোর যে চেষ্টা হয়েছিল সেটা কলকাতার পুলিশ কমিশনার বা আরজি করের প্রিন্সিপালের ঘাড়ে 12টা মাথা নাই যে তারা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর অন্তত অনুমোদন ছাড়া এই কাজগুলো করছিলেন। সেই জন্যেই তারা প্রমাণ লোপাট করেছেন। কাকে? মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক কিরকম? তো আমাদের দেশের সে সিবিআই বলুন, ইডি বলুন, আর রাজ্য পুলিশের সিআইডি বলুন, কলকাতা পুলিশের ডিডি বলুন, আর সাধারণ পুলিশ বলুন, তারা কি নিরপেক্ষভাবে সততার সঙ্গে কাজ করে? আমি আপনাকে জিজ্ঞাসা করবো, বলছি উপেন বিশ্বাস লালু প্রসাদ যাদবকে অ্যারেস্ট করেছিলেন, আপনি জানেন, তখন তিনি মুখ্যমন্ত্রী খোদ তার পদে ছিলেন। তাহলে তখন কি করে সম্ভব হয়েছিল? দেখুন, যে সেই অ্যারেস্টটা কে চাইছিলেন সেটা আপনাকে দেখতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন যে কি করে অ্যারেস্ট হয়েছিলেন। আর লালু যাদবরা খুব বনেদি পরিবারের লোক নয়, আপনার কথাবার্তা দেখে, তার পরিচয় দেখে। না, কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে আরএসএস এর যে সম্পর্ক সেটা লালু যাদবের ছিল না। লালু যাদব তো আদবানিকে অ্যারেস্ট করেছিলেন। আমি অত খুলে বলতে চাইছিলাম না। আদবানিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও অ্যারেস্ট করা হয়নি, সে কারণটা তৎকালে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন, পুলিশ মন্ত্রী দেখছেন, সে আমাকে, আমি যখন বাংলায় হিন্দু মুসলমান সম্পর্ক বইয়ে লিখেছিলাম এটা, যে পশ্চিমবঙ্গে অ্যারেস্ট করা হয়নি কিন্তু বিহারে অ্যারেস্ট করেছিল, যার জন্য আমার আনন্দ পুরস্কার নিয়ে আটকে যাচ্ছিল, এবং আমাকে ডেকে বলা হয়েছিল যে আপনার এটা জানা নেই যে তৎকালীন প্রধানমন্ত্রী ভিপি সিং খুব সম্ভবত ছিল, তো তার সঙ্গে কথাতে ঠিক হয়েছিল যে তাকে বিহারে অ্যারেস্ট করা হবে, পশ্চিমবঙ্গে অ্যারেস্ট করা হবে না। আমি পরবর্তীকালে যে সংস্করণ বের করেছি তাতে সে মন্ত্রীকে, যিনি পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আমি সে কথাটা লিখেছি। তা আমি যখন প্রথম লিখি তখন তো আমি জানতাম না। আপনার মনে হচ্ছে সুপ্রিম কোর্টে বিচারটা হবে? দেখুন, সুপ্রিম কোর্টে বিচার হবে কিনা
সেটা অনেকটাই নির্ভর করবে যে সিবিআই এর লোকেরা কতটা ভালোভাবে প্রমাণ জোগাড় করতে পারবেন। প্রধান বিচারের, আমি যতটা জানি প্রধান বিচারপতির খুব বেশি দিন আর চাকরি নেই, অন্য একজন কেউ হবেন। যেই হন তারা এতটা মানে ইন্টারেস্ট নিয়ে এত সব প্রশ্ন করবেন আমি এতটা আশা করি না। এবং সিবিআই এই প্রমাণ জোগাড় করতে পারবে কিনা তা খানিকটা নির্ভর করে যে তারা এখানে শাসক দলের যে কোটি কোটি টাকা আছে সেটা তো ঠিকই, কিন্তু 5 দিন পরে পাওয়ার জন্য তাদের কিছু দেরি হবে, কিন্তু তারপরেও প্রমাণ জোগাড় করা সম্ভব। মানে সব প্রমাণ নয়, অনেক প্রমাণ সম্ভব। তো সেগুলো তারা সঠিকভাবে জোগাড় করবেন কিনা সেটা দুটো জিনিসের উপর নির্ভর করবে। এক, যে তারা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা প্রভাবিত হয়ে এই প্রমাণ জোগাড় করা থেকে বিরত থাকবেন কিনা, অথবা এখানে অভিযুক্তদের কোটি কোটি টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে সেই প্রমাণ জোগাড় করা থেকে বিরত থাকবে কিনা। যদি এ দুটো না হয় তাহলে আমি আশা করি যে সিবিআই লোকেরা প্রমাণ জোগাড় করতে পারবে।